পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের আজ আলোচ্য বিষয় রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স। এই রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের তোমাদের ফার্স্ট সেমিস্টারের প্রথম অধ্যায়টার নাম বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি। এই অধ্যায় থেকে তোমাদের প্রথম সেমিস্টার যেহেতু এমসিকিউ ভিত্তিক পরীক্ষা হবে, তাই এখান থেকে 4টি প্রশ্ন থাকবে, অর্থাৎ এই অধ্যায় থেকে থাকবে 4 নম্বর। রাষ্ট্রবিজ্ঞান সাধারণত রাষ্ট্র নিয়েই আলোচনা করে, আর এই প্রথম অধ্যায়ে তোমাদের সেই রাষ্ট্র সম্পর্কিত সংজ্ঞা, বিভিন্ন ধ্যান ধারণা এবং রাজনৈতিক বা রাষ্ট্রবৈজ্ঞানিকদের মতবাদ নিয়েই আলোচনা করা হয়েছে। আমি এখন তোমাদের সামনে এই অধ্যায় থেকে প্রধান কয়েকটি বিষয়বস্তু তুলে ধরব। এই রাষ্ট্রবিজ্ঞানের বিষয় হিসেবে উন্মেষ ঘটেছিল আজ থেকে বহু বছর আগে। যীশুখ্রিস্টের জন্মের 500 বছর আগে প্রাচীন গ্রিসে একদল চিন্তাবিদ পণ্ডিত মানুষ, যারা সফিস্ট নামে পরিচিত ছিলেন, তাদের মধ্যে সর্বপ্রথম এই রাষ্ট্রচিন্তার উদ্ভব ঘটেছিল। পরবর্তীকালে প্রাচীন গ্রিসের বিখ্যাত দার্শনিক সক্রেটিস সফিস্টদের বিক্ষিপ্ত ভাবধারাকে, অর্থাৎ সবার দৃষ্টিভঙ্গি বা মতামত বা ধ্যান ধারণা কখনোই এক হয় না, কিন্তু সক্রেটিস এই বিক্ষিপ্ত ভাবধারাকে অতিক্রম করে তার বুদ্ধিদীপ্ত রাষ্ট্রদর্শন গড়ে তোলেন। আর সক্রেটিসের সুযোগ্য ছাত্র গ্রিক দার্শনিক প্লেটো তার বিখ্যাত গ্রন্থ দ্য রিপাবলিক, এই দ্য রিপাবলিক গ্রন্থটির নাম তোমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, আর এটি লিখেছিলেন বিখ্যাত দার্শনিক প্লেটো। এই গ্রন্থে তিনি দার্শনিক শাসকদের হাতে রাষ্ট্র পরিচালনার পূর্ণ অধিকার তুলে দিতে চেয়েছিলেন। আবার প্লেটোর ছাত্র অ্যারিস্টটল রাষ্ট্রচিন্তার বিষয়টিকে একটি ব্যাপক বিজ্ঞানের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, অর্থাৎ অ্যারিস্টটল কিন্তু এই রাষ্ট্রবিজ্ঞান শব্দটিকে বা বিষয়টিকে পৃথিবীতে জনপ্রিয় করতে অগ্রগণ্য ভূমিকা নিয়েছিলেন। এই কারণে অ্যারিস্টটলকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের জনক। তাহলে তোমাদের কিন্তু এই রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটলকে কেন বলা হয় এটা কিন্তু জানতে হবে। ষোড়শ শতাব্দীতে ইউরোপের নবজাগরণের পথিকৃৎ ম্যাকিয়াভেলির হাত ধরে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে পরিণত হয়। খ্রিস্টীয় দর্শন, ধর্ম, নৈতিকতা ইত্যাদিকে বাদ দিয়ে ম্যাকিয়াভেলি আধুনিক রাষ্ট্রচিন্তার জন্ম দিয়েছিলেন। ম্যাকিয়াভেলি মধ্যযুগীয় ধর্মান্ধতা ও কুসংস্কারাচ্ছন্ন সাবেকি চিন্তাকে পরিত্যাগ করে ধর্মীয় নিয়ন্ত্রণমুক্ত এক শক্তিশালী জাতীয় রাষ্ট্রের রাজকীয় সার্বভৌমত্বের কথা তুলে ধরেছিলেন। পরবর্তীকালে ম্যাকিয়াভেলের উত্তরসূরি জা বোদা এবং টমাস হবস ধর্মীয় প্রভাবমুক্ত এক শক্তিশালী রাষ্ট্রদর্শন গড়ে তুলে মধ্যযুগের ফরাসি সমাজকে ধর্মীয় অনাচার ও নৈরাজ্যের হাত থেকে মুক্তি দিয়ে এক শক্তিশালী রাজতন্ত্র গড়ে তুলতে চেয়েছিলেন। এর পরবর্তীকালে দেখা যায়, অর্থাৎ 1688 খ্রিস্টাব্দের ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব, 1776 খ্রিস্টাব্দের আমেরিকার স্বাধীনতা সংগ্রাম এবং 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব। এভাবেই কিন্তু ক্রমে অষ্টাদশ শতাব্দীতে রাজনৈতিক চিন্তায় এক নতুন ধারা সূচনা ঘটে। এরপরে ঠিক ঊনবিংশ শতাব্দীতে দেখা যায় রাজনীতি চর্চায় এক বৈপ্লবিক উত্তরণ। এ সময় একদিকে ভাববাদ, হিতবাদ, উদারনীতিবাদ ও ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, আর অন্যদিকে বস্তুবাদী মার্ক্সীয় দর্শনের প্রতিষ্ঠা ঘটেছিল। বিংশ শতাব্দীর গোড়ার দিকে রাজনৈতিক চর্চায় যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছিলেন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা। তারা রাজনীতি চর্চায় তত্ত্বকেন্দ্রিক বা প্রতিষ্ঠান কেন্দ্রিক আলোচনাকে বর্জন করে ব্যক্তি ও গোষ্ঠীর আচার আচরণ বিশ্লেষণের উপরে সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন। এভাবে রাষ্ট্রবিজ্ঞানের ধ্যান ধারণা নিরন্তর পরিবর্তনের মধ্য দিয়ে বর্তমানের এক বিজ্ঞানসম্মত আধুনিক সমাজবিজ্ঞানের চেহারা নিয়েছে। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা তাই মনে করেন, হোয়ার দেয়ার ইজ পাওয়ার দেয়ার ইজ পলিটিক্স, অর্থাৎ সাম্প্রতিক বিশ্বের রাজনীতির এই ক্ষমতা কেন্দ্রিক বিশ্লেষণের ধারা রাষ্ট্রবিজ্ঞান পাঠের মধ্যে এক নতুন মাত্রা যোগ করেছে। আর এই রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে বিভিন্ন দার্শনিক থেকে শুরু করে রাষ্ট্রবৈজ্ঞানিক থেকে শুরু করে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিবর্গ কিন্তু বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছিলেন। তার মধ্যে
যেগুলি উল্লেখযোগ্য সেটা হচ্ছে 1 নম্বর ঐতিহ্যবাহী বা সাবেকি সংজ্ঞা, 2 নম্বর আধুনিক সংজ্ঞা এবং 3 নম্বর মার্ক্সবাদী সংজ্ঞা। এই সংজ্ঞাগুলো ছাড়াও আরেক ধরনের সংজ্ঞার কথা বলা যায়, সেটা হচ্ছে গ্রহণযোগ্য সংজ্ঞা, অর্থাৎ যে সংজ্ঞাটাকে নেওয়া যায়। সংজ্ঞা বলতে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে কি বলা হয়েছে। প্রথমে আসছি আমরা ঐতিহ্যবাহী বা সাবেকি সংজ্ঞায়। এর আবার ভাগ আছে 3টে: রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, সরকার কেন্দ্রিক সংজ্ঞা এবং রাষ্ট্র ও সরকার কেন্দ্রিক সংজ্ঞা। রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার মধ্যে বলা যেতে পারে রাষ্ট্রবিজ্ঞানের ঐতিহ্যবাহী বা সাবেকি সংজ্ঞা মূলত রাষ্ট্রকেন্দ্রিক। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির গঠন ও কার্যাবলী, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির সঙ্গে রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক ইত্যাদি বিষয় কিন্তু এই সংজ্ঞার মধ্যে প্রাধান্য পেয়েছে। সেই কারণে ঐতিহ্যবাহী সংজ্ঞাকে রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠান কেন্দ্রিক বা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা বলে অভিহিত করা হয়। গেটেল, বিখ্যাত রাষ্ট্রবৈজ্ঞানিক গেটেল, তার মত অনুযায়ী রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনাই হলো রাষ্ট্রবিজ্ঞান। সরকার কেন্দ্রিক সংজ্ঞায় বলা হয় যা সরকার সম্পর্কিত বিষয় নিয়ে অনুসন্ধান চালায় বা আলোচনা করে, তাকেই বলা হয় সরকার কেন্দ্রিক সংজ্ঞা। এই সংজ্ঞার ক্ষেত্রে যাদের নাম করতেই হবে তারা হচ্ছেন সিলি, ক্যাটলিন প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী। এরপরে আসছে রাষ্ট্র ও সরকার কেন্দ্রিক সংজ্ঞা, যেখানে কিন্তু প্রথমেই আসছে অধ্যাপক গিলখ্রিস্টের কথা। তার মতে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকার সম্পর্কে আলোচনা করে। আরেকজন রাষ্ট্রবিজ্ঞানী ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী পল জানে, তিনি বলেছেন সমাজবিজ্ঞানের যে শাখা রাষ্ট্রের ভিত্তি ও সরকার নিয়ে আলোচনা করে তাকেই বলা হয় রাষ্ট্রবিজ্ঞান। এগুলো গেল ঐতিহ্যবাহী বা সাবেকি সংজ্ঞার মধ্যে। এরপরে সেটা হচ্ছে আধুনিক সংজ্ঞা। আধুনিক সংজ্ঞায় বলা হয়েছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা বিংশ শতাব্দীর গোড়ার দিকে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার ধারাকে নাকচ করে দিয়ে ব্যক্তি ও গোষ্ঠীর আচরণকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। তাদের অভিমত ছিল রাষ্ট্রবিজ্ঞানকে শুধু রাষ্ট্র ও তার প্রতিষ্ঠান সম্পর্কিত আলোচনায় সীমায়িত করে রাখলে রাজনৈতিক জীবনের পূর্ণাঙ্গ পরিচয় কিন্তু পাওয়া যাবে না। তাদের মতে রাজনৈতিক দিককে সমাজের অন্যান্য বা অন্য বিষয় থেকে বিচ্ছিন্ন করে দেখতে হবে, তবেই রাষ্ট্রবিজ্ঞান অবাস্তব হয়ে যাবে যদি সেটা দেখা হয়। আর এই ধরনের ধারণায় বিশ্বাসী যে সমস্ত রাষ্ট্রবিজ্ঞানী, তাদের নাম বলতে প্রথমেই আসে ডেভিড স্টোন, লাসওয়েল। এরপর 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে মার্ক্সবাদী সংজ্ঞা। মার্ক্সবাদী রাষ্ট্রবিজ্ঞানীদের মতে সমাজের শ্রেণী সম্পর্ক ও শ্রেণী সংগ্রাম সম্পর্কিত বিচার বিশ্লেষণই হলো রাষ্ট্রবিজ্ঞান। মার্ক্সীয় তত্ত্বে রাষ্ট্রের উৎপত্তি ও প্রকৃতিতে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করা হয়েছে। মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি অনুসারে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাকে সমাজের অর্থনৈতিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে আলোচনা করলে তা অসম্পূর্ণ বলে পরিগণিত হবে। এরপরে যেটা আসছে সর্বশেষ একটা গ্রহণযোগ্য সংজ্ঞা, সেখানে বলা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের একটি গ্রহণযোগ্য সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে আমরা বলতে পারি বা বলা যায় রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের এমন একটি শাখা যেখানে বিজ্ঞানসম্মত পর্যালোচনার মাধ্যমে রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব, শাসন পদ্ধতি, রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক ক্ষমতা এবং আচরণ, আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক আইন ও সংগঠন ইত্যাদি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করা হয়। আজকে তোমাদেরকে আমি এই অধ্যায়ের এইটুকু বিষয় নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে আমি আবার বাকিটুকু নিয়ে আলোচনা করব। ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।